যে একটা ঘটনা নিয়ে দুটো মামলা কেন। একটা হলো আপনার 302 ধারায়, হ্যাঁ মানুষ মারা গেছে, তার জন্য যথাযথভাবেই দণ্ডবিধির যেই ধারায় মামলা হয় সেখানে হয়েছে। আবার আরেকটা চার্জশিট আসছে আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারায়, সেটা হলো যে আপনার ওই গ্রেনেড বিস্ফোরণের জন্য। এখন দুইটা মামলা চলে না, আর যদি দুইটা মামলা চালাইতেও হয় সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে দুইটাতে আলাদা আলাদা করে। কিন্তু এই মামলায় আজকে আমরা মাননীয় আদালতে আমরা এটা দেখিয়েছি যে একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি এবং এটার সুবাদে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা বই আকারে মাননীয় বিচারক মহোদয় যারা আছেন, ইনক্লুডিং আওয়ার অনারেবল চিফ জাস্টিস, আমরা এটা দাখিল করেছি। তো কেস অ্যাডজার্ন হয়েছে, আগামীকালকে আবার সকাল 9টায় আমরা আশা করছি, যেটা আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বললেন যে 1 নম্বর আইটেমে থাকবে, আগামীকালকে আবার এটা শুরু হবে। এবং এই মামলায় আমরা শুধু যে সমস্ত আসামি এখানে থেকে আপিল করেছে তারাও না, এই যারা অনুপস্থিত ছিল এবং অনুপস্থিতি যাদেরকে সাজা দেওয়া হয়েছে, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, আপনারা জানেন আমরা ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায়, এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী। এবং সেই খালাসের রায়ে হাইকোর্ট বিভাগ বলেছে যে যদিও তারেক রহমান সাহেব আপিল করতে পারেনি, কিন্তু এই জাজমেন্ট তার বেলায়ও প্রযোজ্য হবে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের সুপ্রিম কোর্টেও এটা বহাল থাকবে। সে আশা নিয়ে আগামীকাল সকালে আবার আমরা কোর্টের বারান্দায় দাঁড়াব। জি, আমরা জানি না, আমরা চেষ্টা করব যেভাবে পারি। তবে আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বলেছেন কালকে প্রয়োজন বোধে পরশুও এটা কন্টিনিউ করতে পারে। অনারেবল জাস্টিস জুবাইর রহমান চৌধুরী একটা প্রশ্ন তুলছিলেন যে 5.5 ঘন্টার ভিতরে ওই যে 3 জনের হান্নান, শহীদুল আলম, মহিবুল্লাহ, এটা হলো ফৌজদারি কার্যবিধির 364 ধারা অনুযায়ী এই সিটেটমেন্টটা রেকর্ড হয়। 164 ধারা মতে যে জবানবন্দি, এই জবানবন্দিটা রেকর্ড হয়, প্রসিডিউরটা হলো 364 সিআরপিসি। এই 364 সিআরপিসিতে বিধান যেটা, সেটা হলো ম্যাজিস্ট্রেট সাহেব প্রশ্ন করবে, আসামি উত্তর দিবে, প্রশ্ন করবে, উত্তর দিবে, উনি এটা লিখবেন। কিন্তু আমাদের মাননীয় বিচারপতি জনাব জুবাইর রহমান চৌধুরী সাহেব উনি 3 জন 4 জনের স্বীকারোক্তি নিয়ে উনি দেখালেন যে 12 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এই সময়ের ভিতরে যেটা হাতে লিখতে হবে, তারপরে সেটা টাইপ হতে যদি হবে, কিন্তু হাউ ইট ইজ পসিবল। এবং একই ম্যাজিস্ট্রেটের একই পিয়ন 3 জনকে একসাথে পাহারা দিয়ে রাখলো এবং পরে 3 জনের স্বীকারোক্তি ওই ম্যাজিস্ট্রেট সাহেব দেখা গেছে যে 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে এগুলি করে ফেলেছে। এই প্রশ্নটা আসছে এবং আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ যে অ্যাপেলেট ডিভিশন এত সূক্ষ্মভাবে মামলার গভীরে প্রবেশ করে যেটা দেখছেন, এই জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ। না, পাশাপাশি 2টা কোর্টে না, একটা কোর্টে। এটা হলো ডাবল জিউ পার্টি, এটা ডাবল ট্যাক্সেশন, এটা ডাবল জিউ পার্টি, যে এটা আসামির প্রতি অবিচার করা হয়েছে। কারণ আমি অপরাধ করেছি, অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট, কিন্তু এই 2টা বিচারের নাম করে এই আসামিগুলোকে আপনার দুইভাবে একই মামলায় 2টা বিচার করে 2টাতে ফাঁসি দেওয়া হয়েছে। 7 মার্ডার কেসটা এখানে বিচারাধীন, ওটা সম্বন্ধে এত বেশি বলা যাবে না। তো 7 মার্ডার কেসে যেটা 4 জনের মার্ডারের জন্য একটা, 3 জনের মার্ডারের জন্য একটা, আমি লয়ার ছিলাম, সেটার আমার মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা এখন আমরা শুনেন না, এটা কেউ বলতে পারে না, এটা আসুক, দেখা যাক কোর্ট কী রায় দেয়। তবে মামলা আপনার বিচার নিশ্চিত করাটা এটা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র যদি তার ইনভেস্টিগেটিং এজেন্সির মাধ্যমে সেটা ভুল করে এবং যদি ভুল হয়ে থাকে, তার জন্য যদি ব্যর্থ হয়, তার জন্য আমরা আসামি পক্ষ আমরা কি বলবো, আমাদের তো কোনো এটা জবাব নাই। স্যার, ওই যে ফার্দার ইনভেস্টিগেশন আর সেকেন্ড কনফেশন, এই দুটো নিয়ে একটু যদি বলেন। সেকেন্ড কনফেশন করা হয়েছে যেটা মুফতি হান্নানের, এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় আপনার অলরেডি তার ডেথ সেন্টেন্স হয়ে গেছে 2009-এ। তারপরে 2011-তে উনি কন্ডেম সেল থেকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে, ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং লুৎফুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে। এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি
তাকে সরাসরি কন্ডেম সেল থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে এই কনফেশন আইনত টিকতে পারে না। ফাঁসি কার্যকর নিয়ে প্রশ্ন তুলছিল এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার 342 আগেই তার ফাঁসি কার্যকর করে ফেলেছে। কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনায় আনা যাবে না, এই জন্য যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই। থ্যাংক ইউ। এটা আমরা এখন বলতে পারি না, এটা আদালত কি করে সেটা মাননীয় আদালতে এখতিয়ার। থ্যাংক ইউ। আমাদের প্রত্যাশা হলো হাইকোর্ট সরি না আসলে কি প্রত্যাশা জায়গা কি আজকে সারাদিন তো শুনানি হয়েছে আপনাদের স্টেট থেকে যিনি লার্নের ডিএজি ওনার যে উপস্থাপনা ছিল সাবমিশন ছিল এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারির জাস্টিস বাড়ির, অর্থাৎ শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনও কোনো কাজ নাই যেটা করেননি। অর্থাৎ মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবি রহমান সহ 24 জনের যে আনফর্চুনেট ডেথ হয়েছিল শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। কেন চায় না? এই মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলা তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস